আজকে আমরা পড়ব প্রাণী হরমোন সম্পর্কে। হরমোন কাকে বলছি? যে সমস্ত জৈব রাসায়নিক পদার্থ কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন লাভ করে স্বল্প মাত্রায়, খুবই অল্প মাত্রায় কি হয়, কোনো একটি কোষ বা কোষ সমষ্টির উপর গিয়ে কাজ করে, তখন তাদের বলছি সেই সমস্ত জৈব রাসায়নিক পদার্থকে বলছে কি না হরমোন। এরপরে হচ্ছে হরমোনের বৈশিষ্ট্য। প্রাণী হরমোনের বৈশিষ্ট্য কি? প্রথমত উৎস। উদ্ভিদের বেলা আমরা দেখেছিলাম কি যে কোষ বা কোষ সমষ্টি থেকে উৎপত্তি লাভ করে। প্রাণীর ক্ষেত্রে কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করবে। অন্তঃক্ষরা গ্রন্থি কাদের বলছি? যাদের যে সমস্ত গ্রন্থির নালী থাকে না, সরাসরি কি হয়, হয় রক্ত অথবা লসিকার মধ্যে মিশে যায় এবং নির্দিষ্ট অঙ্গে গিয়ে তারা কাজ করে, তাদের আমরা বলি অন্তঃক্ষরা। অর্থাৎ যে সমস্ত গ্রন্থির নালী থাকে না তাদের আমরা বলি অনাল গ্রন্থি অথবা অন্তঃক্ষরা গ্রন্থি। যেরকম শুক্রাশয়, ডিম্বাশয়, থাইরয়েড, আরও অনেক ধরনের গ্রন্থি আছে যেগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এরপর হচ্ছে রাসায়নিক প্রকৃতি। রাসায়নিক প্রকৃতিতে হরমোন বিভিন্ন প্রকারের হয়, যেরকম প্রোটিনধর্মী হতে পারে, পেপটাইডধর্মী, গ্লাইকোপ্রোটিন, আয়োডিনধর্মী, স্টেরয়েডধর্মী, লিপিডধর্মী, ক্যাটেকোলা অ্যামাইনোধর্মী। প্রোটিনধর্মী কাদের বলছি? ইনসুলিন, গ্লুকাগন। পেপটাইডধর্মী কাদের বলছি? সিক্রেটিন, অক্সিটোসিন। গ্লাইকোপ্রোটিন কাদের বলছি? এফএসএইচ অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন, টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এলএইচ অর্থাৎ লিউটিনাইজিং হরমোন। আয়োডিন ধর্মী হচ্ছে থাইরক্সিন, স্টেরয়েড ধর্মী হচ্ছে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন। লিপিড ধর্মী প্রোস্টাগ্ল্যান্ডিন। ক্যাটেকাল অ্যামাইন ধর্মী হচ্ছে অ্যাড্রিনাল ও নর অ্যাড্রিনালিন হরমোন। এবার পরিবহন পদ্ধতি। আগে আমরা পড়েছিলাম রক্তলসিকার মাধ্যমে। এবার রক্তলসিকার মাধ্যমে কি হয়, ব্যাপন পদ্ধতিতে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে হরমোনগুলো বার হচ্ছে সেটা রক্ত ও লসিকার মাধ্যমে ব্যাপন পদ্ধতিতে বিভিন্ন জায়গায়, নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা পৌঁছায় এবং সেখানে গিয়ে কাজ করে। এরপরে হচ্ছে কাজ ও পরিণতি। কিভাবে কাজ করে? হরমোনগুলো কিন্তু রাসায়নিক অণু বা টার্গেট কোষ বা কলা বা অঙ্গের ওপর বিভিন্ন অঙ্গ বা তন্ত্রের সাথে কি করে সমন্বয় সাধন করে। একটা জায়গা থেকে উৎপন্ন হওয়ার পর কি হয়, সেটা রক্ত বা লসিকার মাধ্যমে ব্যাপন পদ্ধতিতে একটা নির্দিষ্ট অঙ্গ বা কোষ বা কলাতে গিয়ে কাজ করছে। এই যে একটা সমন্বয় সাধন করছে, এটাকে কি বলা হয়? রাসায়নিক সমন্বয়। এবার হরমোন কি করে, টার্গেট কোষের কিন্তু গ্রাহক প্রোটিন, এক ধরনের প্রোটিন থাকে, সেই প্রোটিনের সাথে যুক্ত হয়ে সেই কোষের ভেতরে প্রবেশ করে। এরপরে সেখানে যখন কাজটা হয়ে যায়, হরমোনগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়। এরপরে বাহক রূপে হরমোন কি হয়, হরমোন নিজে যেহেতু কাজ করতে পারছে না, ভেতরে ঢুকতে পারছে না, তার জন্য কি হয়, এক ধরনের বাহকের দরকার হয়। সেই বাহকগুলো সিএএমপি অর্থাৎ সাইক্লিক অ্যাডিনোসিন মোনোফসফেট। এরা হচ্ছে কি হয়, এদের হরমোনের সাথে একটা যৌগ গঠন করে, হরমোন আর গ্রাহক। এই যৌগ গঠনের মাধ্যমে হরমোন কি হয়, কোষের ভেতরে প্রবেশ করে। সেজন্য বলেছে বাহক রূপেও হরমোন কাজ করে। এরপরে আছে লিউটিওট্রপিক হরমোন বা প্রোল্যাক্টিন, যা কিনা স্তনগ্রন্থির বৃদ্ধি আর স্তনগ্রন্থির থেকে দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করছে। আর একটা হচ্ছে কি, পশ্চাৎ যে গ্রন্থি, এতক্ষণ আমরা যেগুলো পড়লাম সবগুলো কিন্তু পিটুইটারির অগ্র যে খণ্ড আছে সেখান থেকে উৎপন্ন হচ্ছে বা অ্যাডিনো হাইপোফাইসিস থেকে। এবার পশ্চাৎ খণ্ড অর্থাৎ নিউরো হাইপোফাইসিস থেকে কি কি হরমোন বেরোচ্ছে? একটা হচ্ছে
অ্যান্টিডাইউরেটিক হরমোন অথবা ADH, বা একে বলা হয় ভেসোপ্রেসিন। আর একটা হচ্ছে অক্সিটোসিন। ভেসোপ্রেসিন কী করছে? এ হচ্ছে রক্তজালকের ওপরে সংকোচন ঘটায়, রক্তচাপ বৃদ্ধি করে। আর একটা হচ্ছে এর মেন কাজ, যেটা বৃক্ক যে নেফ্রন আছে, সেই নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকার থেকে অতিরিক্ত জল শোষণ করে, যার ফলে কিন্তু মূত্র ঘন হয়। যদি এডিএইচ ঠিকমতো না কাজ করে তাহলে কিন্তু ডায়াবেটিক যে ইনসিপিটাস আছে সেই রোগটা হয়। এরপরে আছে আর একটা অক্সিটোসিন। অক্সিটোসিন হচ্ছে কি নিউরোহাইপোফাইসিসে আর একটি হরমোন। অক্সিটোসিন কি করে? যখন জরায়ু সন্তান প্রসবের সময় জরায়ুর সংকোচনে সাহায্য করে। এরপরে আছে হচ্ছে থাইরয়েড গ্রন্থি। এতক্ষণ আমরা পড়েছিলাম যে পিটুইটারি গ্রন্থি সম্পর্কে। এবার আছে কি থাইরয়েড গ্রন্থি। প্রথমত থাইরয়েড গ্রন্থির অবস্থান। থাইরয়েড গ্রন্থি কোথায় থাকছে? না, আমাদের যে গলা আছে সেই গলার, বা যেটাকে গ্রীবা বলা হয় বইয়ের ভাষায়, সেই গ্রীবার ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রের সামান্য নিচে, অল্প একটু নিচে শ্বাসনালীর কি হয়, দ্বিতীয় রিং, ঠিক আছে, এরকম করে গলায় যদি হাত দাও তোমরা দেখতে পারবে রিংয়ের মতো দেখা যায়। এই রিংয়ের দ্বিতীয় যে নাম্বার রিং আছে, দ্বিতীয় থেকে চতুর্থ নাম্বার রিং, তার দুপাশে থাকে, ঠিক আছে, দুপাশে থাকছে। দুপাশে প্রজাপতির মতো অনেকটা দেখতে হয়। দুটি খণ্ডক পাশাপাশি অবস্থান করে। এবার এই যে খণ্ডক দুটো থাকবে, এইভাবে পাশাপাশি খণ্ডক দুটো, এরা কি হয়, একটি যোজক দ্বারা কিন্তু যুক্ত থাকে। এই যোজকটাকে বলেছে কি ইসথমাস যোজক। এবার এখান থেকে নিঃসৃত হরমোন কী? প্রথমত T4 অর্থাৎ টেট্রা আয়োডোথাইরোনিন, বা এর আরেকটি নাম আছে থাইরোক্সিন। এর কাজ কি? এ হচ্ছে BMR বৃদ্ধি করে, সেজন্য একে বলা হয় কি ক্যালোরিজেনিক হরমোন। হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে, দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস করে, সেটা হচ্ছে কি আরবিসির পূর্ণতা প্রাপ্তি, আরবিসিকে বড় করতে অর্থাৎ পূর্ণ করতে সাহায্য করে। এরপরে আছে কি অগ্নাশয়। অগ্নাশয়ের অবস্থান কোথায়? অগ্নাশয় হচ্ছে আমাদের যে পাচক নালী আছে, পাচক নালীর কি হয়, যে ডিউডেনাম আছে, ক্ষুদ্রান্তের মধ্যে যে ডিউডেনাম, সেই ডিউডেনামের ভাঁজে অবস্থান করছে। ডিউডেনামের ভাঁজে, যার মাথার দিকটা ওপরের দিকে এবং যে লেজের দিকটা, অগ্নাশয়ের যে নিচের দিকটা, সেটা ডিউডেনামের দিকে অবস্থান করে। খুব ভালো করে যদি অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়, তখন দেখা যাবে কি যে এই অগ্নাশয় গ্রন্থিটা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের মতো কোষ দিয়ে তৈরি। এবার এই দ্বীপগুলো বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স প্রথম দেখেছিলেন বা আবিষ্কার করেছিলেন। সেই জন্য তাকে সম্মান দেওয়ার জন্য এই দ্বীপগুলোর নাম দেওয়া হয়েছে কি আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স, বা বাংলায় বলতে গেলে ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। এবার এই যে অগ্নাশয়, এই অগ্নাশয়ের 3 রকমের কোষ আছে। এই যে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স আমরা দেখতে পারি, এখানেই 3 রকমের কোষ থাকে, একটা আলফা, একটা বিটা, আর একটা হচ্ছে গামা। এবার আলফা কোষ থেকে কী বেরোচ্ছে? গ্লুকাগন নামক হরমোন বেরোচ্ছে। বিটা কোষ থেকে কী বেরোচ্ছে? বিটা কোষ থেকে ইনসুলিন নামক হরমোন বার হচ্ছে। এরপরে ইনসুলিন কী কাজ করছে? না, যকৃৎ, আমাদের যে যকৃৎ আছে আর আমাদের যে পেশি কোষগুলো আছে, হাতে পায়ে যে বড় পেশি থাকে, সেখান থেকে কী করছে, গ্লাইকোজেনেসিস পদ্ধতির মাধ্যমে গ্লাইকোজেন সংশ্লেষে সাহায্য করে। অর্থাৎ গ্লাইকোজেন সংশ্লেষ মানে কি, যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করে। যখনই গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হচ্ছে, তখন কি হচ্ছে, আমাদের যে রক্ত, সেই রক্তে কিন্তু গ্লুকোজের পরিমাণটা কমে যাচ্ছে। এরপরে ফ্যাট,
প্রোটিন এইসব বিপাকেও কিন্তু এই ইনসুলিন সাহায্য করে। ফ্যাটের জারণ করে, কিটোন বডি উৎপাদনে কিন্তু বাধা দেয়। ঠিক আছে, এরপর হচ্ছে গ্লুকাগন। এই কী করে, ইনসুলিনের ঠিক বিপরীত কাজটি করে, অর্থাৎ যকৃতে সঞ্চিত যে গ্লাইকোজেন থাকে সেটাকে ভেঙে দেয়, ভেঙে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে। তার মানে ইনসুলিন হচ্ছে রক্তে যেরকম গ্লুকোজের পরিমাণ কমিয়ে দিচ্ছে, গ্লুকাগন কী করছে, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। তার মানে ইনসুলিন আর গ্লুকাগন মিলে আমাদের কিন্তু রক্তে এই যে গ্লুকোজ তার পরিমাণের ভারসাম্যটা রক্ষা করছে। এরপরে কি হচ্ছে, যখন গ্লুকোজের পরিমাণ যদি কমে যায়, ইনসুলিন যদি খুব বেশি থাকে, যদি বেশি সক্রিয় হয়, তখন কি হয়, রক্তে কিন্তু গ্লুকোজের পরিমাণ আবার বেশি কমে যায়। তখন সেটাকে আমরা বলি কি হাইপোগ্লাইসেমিক হরমোন, অর্থাৎ গ্লুকোজের পরিমাণটা বেশি কমে যাচ্ছে, সুগার সেজন্য ফল করে যায়, কোনো ব্যক্তির সুগার ফল করে যায়। এরপরে হচ্ছে গ্লুকাগন যদি বেশি পরিমাণে কাজ করে, অর্থাৎ গ্লুকাগন কাজ করা মানে কি, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া। যখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে তখন আমরা বলছি কি যে হাইপার গ্লাইসেমিক হরমোন, তখন সেটাকে বলছি গ্লুকাগনকে হাইপার গ্লাইসেমিক হরমোন। এরপরে আছে কি অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় থাকছে, বৃক্ক যে আছে আমাদের শরীরে, সেই বৃক্কের ওপরের দিকে টুপির মতো একটি গ্রন্থি দেখা যায়, দুটি বৃক্কের ওপরে একটি একটি করে টুপির মতো গ্রন্থি দেখা যায়, এটাই হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। যেহেতু এই অ্যাড্রিনাল গ্রন্থি কী হয়, বৃক্কের ওপরে অবস্থান করে, সেই জন্য একে বলা হয় সুপ্রারেনাল গ্রন্থিও কিন্তু বলা হয়। এবার এই যে অ্যাড্রিনাল গ্রন্থি আছে তার দু রকমের অংশ আছে, একটা হচ্ছে কর্টেক্সের দিকে অংশ আর একটা হচ্ছে মেডালা। এবার কর্টেক্স থেকে কি কি হরমোন বেরোচ্ছে, কর্টেক্স থেকে বেরোচ্ছে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড ও সেক্স কর্টিকয়েড। দেখো নামগুলোর সাথেই কিন্তু মেলানো আছে, কর্টিকয়েড অর্থাৎ কর্টেক্সের অঞ্চল থেকে উৎপন্ন হচ্ছে, কর্টিকয়েড থেকে তোমরা মনে রাখবে কর্টেক্স অঞ্চল থেকে উৎপন্ন হচ্ছে। এবার মেডালা থেকে কি কি হরমোন বেরোচ্ছে, অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন। এই যে অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন আছে সেটা দুজনের কাজ মোটামুটি একই। এরা কি করছে, হৃৎপিণ্ডের উৎপাদন হার মানে স্পন্দন হার, হার্ট উৎপাদ, রক্তবাহের অভ্যন্তরীণ যে ব্যাস, এই সমস্ত কমিয়ে কি করছে, রক্তচাপ বৃদ্ধি করছে। এছাড়া কি কাজ করে, শ্বাসক্রিয়ার হার গভীর, আমাদের দ্রুত হারে শ্বাসক্রিয়া যেতে হয় সেটা করতে সাহায্য করে অ্যাড্রিনালিন। এছাড়াও আরও অনেক রকমের কাজ আছে, গ্লাইকোজেনেসিস, নিওগ্লুকোজেনেসিসকে ত্বরান্বিত করে, লালা গ্রন্থির ক্ষরণ কমায়, সেজন্য আমাদের হচ্ছে কি হয়, গলা শুকিয়ে যায়। এরপরে হচ্ছে যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেনেসিসের হার বৃদ্ধি করে, অর্থাৎ গ্লাইকোজেনেসিসের হার বৃদ্ধি করা মানে কি, গ্লুকোজের হচ্ছে পরিমাণ বাড়িয়ে দেয়। এবার ত্বকে অবস্থিত যে অ্যারেক্টোসিস পিলি, সেই অ্যারেক্টোসিস পিলি পেশিকে কী করে, সংকুচিত করে, যার ফলে কি হয়, আমাদের লোমগুলো কিন্তু খাড়া হয়ে যায়। এবার তোমরা মনে করে দেখো, এই যে লক্ষণগুলো, যে হৃদস্পন্দনের হার, আমাদের হার্টবিট খুব বেড়ে যাবে, শ্বাসক্রিয়া খুব জোরে জোরে আমরা শ্বাস প্রশ্বাস চালাবো, লালা গ্রন্থি শুকিয়ে যাবে, আমাদের গলা শুকিয়ে আসবে, লোম খাড়া হয়ে যাবে, এগুলো কখন হয়, হয় আমাদের ধরো কখনো ভয় পেলে, খুব রাগ হলে, খুব চিন্তা হলে, বা কোনো কারণে খুব উত্তেজিত যখন হয়, তখন এই সমস্ত ঘটনাগুলো ঘটে। অর্থাৎ এই হরমোন অ্যাড্রিনালিন কী করে, যখন আমাদের কোনো জরুরি অবস্থা হয়, যখন রাগ হচ্ছে, ভয় হচ্ছে, তখন এই হরমোন কী করছে, কাজ করে। যেহেতু এই হরমোন বিশেষ বিশেষ অবস্থাতে কাজ করছে, যার ফলে কী হচ্ছে, আমাদের দেহ ঠিকঠাক হয়ে যায়। যদি এরকম না হতো, আমাদের কিন্তু একটা অস্থিরতা তৈরি হতো, হার্ট ব্লক হয়ে যেতে পারতো, আমরা মারাও যেতাম। এবার
এই হরমোন ঠিকঠাক জরুরি অবস্থায় যেহেতু কাজ করে, সেই জন্য একে আমরা বলি কি জরুরিকালীন বা আপাতকালীন হরমোন। এরপর হচ্ছে শুক্রাশয়। শুক্রাশয়ের অবস্থান, পুরুষের শুক্রাশয় দুটি কিন্তু জন্মের যখন 2 মাস আগে, তখনও জন্ম হয়নি যখন 2 মাস আগে পর্যন্ত কোথায় থাকে? শ্রোণী গহ্বরে। এবার জন্মের পরে শুক্রাশয়টা কি হয়? দেহের বাইরে স্ক্রোটাম নামক থলির ভেতর চলে আসে। শুক্রাশয় থেকে কি কি হরমোন বেরোচ্ছে? টেস্টোস্টেরন হরমোন বেরোচ্ছে। এরপরে এই যে টেস্টোস্টেরন, এগুলো কি কাজ করছে? যখন বয়ঃসন্ধিকাল মোটামুটি তোমার 12, 13, 14 এই সমস্ত বয়সটাকে বোঝায়, ঠিক আছে? 12 থেকে 14 বছর বয়স বয়ঃসন্ধিকাল। এই সময় কি হচ্ছে? পুরুষের যে যৌনাঙ্গ, যেরকম শুক্রাশয়, শুক্রথলি, শিশ্নে, এপিডিডাইমিস, প্রোস্টেট গ্রন্থি, এই সমস্ত বৃদ্ধি করে। যার ফলে কি হয়? গৌণ যৌন যে বৈশিষ্ট্যগুলো আছে, অর্থাৎ ভারী কণ্ঠস্বর, পুরুষদের তখন গলাটা ভারী হয়ে যায়, পেশিগুলো তখন পেশিবহুল হয়ে যায়, একটু মাসল হয়, গোঁফ দাড়ি গজানো শুরু হয়। এই সমস্ত লক্ষণগুলো কিন্তু এই হরমোনের ফলেই হয়ে থাকে। এছাড়া কি হয়? শুক্রাণু, আরবিসি প্রভৃতি উৎপাদনও করে। বিএমআর বৃদ্ধি পায়, অর্থাৎ বেসাল মেটাবলিক রেট পরিমাণ বৃদ্ধি পায়। এরপরে যে ডিম্বাশয়। ডিম্বাশয় কোথায় থাকে? মহিলাদের শ্রোণীগহ্বরের জরায়ুর দুপাশে, শ্রোণীগহ্বর যে থাকে তার কিন্তু শ্রোণীগহ্বর থাকলে তার দুপাশেই কিন্তু একটি করে ডিম্বাশয় অবস্থান করে। এবার ডিম্বাশয় থেকে কী কী হরমোন বেরোচ্ছে? প্রধানত ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন বেরোয়। ইস্ট্রোজেন কী কাজ করছে? বয়ঃসন্ধিকালে ঠিক সেরকম একই রকম পুরুষদের মতনই মোটামুটি 12 থেকে 15 বছর পর্যন্ত, সেই সময় কি হয়? মেয়েদের যে ডিম্বাশয়, জরায়ু, ডিম্বনালী, যোনিপথ এই সমস্ত যৌনাঙ্গের বৃদ্ধি ঘটায়। তাছাড়া কি করে? স্তন গ্রন্থির বৃদ্ধি করে, গৌণ যৌন যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ কোমল কণ্ঠস্বর, প্রশস্ত শ্রোণীদেশ, এই সমস্ত প্রকাশে সাহায্য করে। মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা করে ইস্ট্রোজেন, সেটা হচ্ছে মহিলাদের মাসিক চক্র, পিরিয়ডসের যে অবস্থা সেটা এবং ডিম্বাণু যে উৎপাদন নিয়ন্ত্রণ সেটা সাহায্য করে। তাছাড়াও ত্বকের নিচে মেদ সঞ্চিত হয়ে একটি নারী সুলভ দেহ গঠনেও সাহায্য করে। গর্ভাবস্থার সময় জরায়ুর প্রসারণে সাহায্য করে। এরপর আছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন কী করছে? নিষিক্ত ডিম্বাণু, অর্থাৎ যখন একটি ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত হয়ে যায় তখন সেটাকে বলি নিষিক্ত। সেই নিষিক্ত ডিম্বাণুকে কী করে? জরায়ুর প্রাচীর যে আছে, জরায়ুর থাকে, সেই জরায়ুর মধ্যে যে প্রাচীর, সেই প্রাচীরের অর্থাৎ এন্ডোমেট্রিয়ামে রোপণ করতে, মানে সেই জায়গাটা লেগে রাখতে সাহায্য করছে। এরপরে অমরা বা অথবা যে প্লাজেন্টা আমরা বলি, সেই প্লাজেন্টা গঠনে সাহায্য করে, যার মাধ্যমে কি হয়? মাতার সাথে ভ্রূণের একটি যোগাযোগ থাকে এই প্লাজেন্টার মাধ্যমে, সেই প্লাজেন্টা গঠনে সাহায্য করে প্রোজেস্টেরন। এরপরে কি করে? স্তন গ্রন্থির বৃদ্ধি করে, গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে। গৌণ যৌন বৈশিষ্ট্য মানে একটু আগে যেটা বললাম, কোমল কণ্ঠস্বর, প্রশস্ত শ্রোণীদেশ, তারপরে শরীরের নিচে মেদ সঞ্চিত, এই সমস্ত বৈশিষ্ট্যগুলি প্রকাশে সাহায্য করে। আর হচ্ছে প্রসবের সময় যোনিপথকে প্রসারিত করতেও সাহায্য করে। এবার আমরা যে হরমোনগুলো পড়েছিলাম, যে পিটুইটারি থেকে নিঃসৃত যে হরমোনগুলো, সেই হরমোনগুলোর কিছু ফলে অভাবজনিত লক্ষণ কিছু আছে, যেরকম বামনত্ব বা ডরফিজম। বামনত্ব মানে যখন কোনো শিশুর প্রাপ্তবয়স্ক হয়ে যায় অথচ তার দৈর্ঘ্য বা হাইট 3 ফুটের বেশি আর হয় না, তখন তাকে আমরা বলি ডরফিজম। এক্ষেত্রে কিন্তু তার যে মুখ্য যৌনাঙ্গ বৃদ্ধিও ব্যাহত হয়ে যায়, গৌণ যৌন লক্ষণও কিন্তু দেরিতে প্রকাশ পায়। তাছাড়াও শিশুরা অনেক সময় জড়বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ কম বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে। এরপরে আছে ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে কি? এডিএইচ যে হরমোন,
অর্থাৎ পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন যখন স্বাভাবিকের তুলনায় কম ক্ষরণ হচ্ছে, তার ফলে কি হয়, যে নেফ্রনের যে দূরবর্তী সংবর্ধ নালিকা, নেফ্রন যে আছে তার দূরবর্তী সংবর্ধ নালিকা, সেখান থেকে কি হয়, জল শোষণ কম হয়। জল শোষণ যখন কম হয়ে যায় তখন কি হয়, দৈনিক মূত্রে 10 থেকে 15 লিটার লঘু মূত্র নির্গত হয়, যেখানে আমাদের মূত্রের স্বাভাবিক পরিমাণ কত, 1.5 লিটার, মানে দিনে আমাদের 1.5 লিটার মূত্র আমরা ত্যাগ করি। সেখানে এডিএইচ যদি ঠিকমতো না কাজ করে বা এডিএইচ যদি কম উৎপন্ন হয়, তাহলে আমরা কত, 10 থেকে 15 লিটার, অর্থাৎ মানে অতগুলো আমরা জলই খাই না যতগুলো আমাদের মূত্র নির্গত হবে। যার ফলে কি হয়, রোগী প্রবল পরিমাণে আমাদের তৃষ্ণা পেতে থাকে। 10 থেকে 15 লিটার যদি একটা ব্যক্তির থেকে জল বার হয়, তার তো তৃষ্ণা পাওয়া স্বাভাবিকই হবে, তাই না? এটি কিন্তু একটি মারাত্মক রোগ, এটাকে বলা হয় বহুমূত্র রোগ, ডায়াবেটিস ইনসিপিডাস। এরপরে হচ্ছে গলগণ্ড। গলগণ্ড কি হয়, যখন ধরো থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হবে, যখন থাইরক্সিন হরমোন কোথায় থাকে, যে গ্রীবাদেশের মধ্যে যে থাইরয়েড আছে সেখান থেকে থাইরক্সিন হরমোনটা বার হয়। যখন থাইরক্সিন হরমোন কম বার হবে, তার ফলে কী হবে, এই থাইরয়েড যে গ্রন্থি আছে এখানটায় থাইরক্সিনের পরিমাণটা বেশি হবে, কারণ এখান থেকে তো বার হতে পারছে না। যখন বার হতে পারছে না, এখানটায় বেড়ে যাচ্ছে, তখন এখানটা গলাটা কী হবে, ফুলে উঠবে। এই রকম রোগকে আমরা বলি কি, গলগণ্ড বা গয়েটার। এবার এটি হচ্ছে লক্ষণ কীরকম, প্রথমত গলা এরকম ফুলে উঠবে। তাছাড়াও কি হবে, শ্বাস প্রশ্বাসে যেহেতু গলাটা ফুলে থাকে, আর এখানটাই তো আমাদের গলা দিয়ে তো শ্বাসনালীটাও যায়, খাদ্যনালীটায় যায়, সেই জন্য আমাদের খাদ্য গ্রহণ আর শ্বাসকার্যে অসুবিধার সৃষ্টি হবে। এরপরে হচ্ছে গ্রেভস বর্ণিত। গ্রেভস বর্ণিত রোগ কিসের জন্য হচ্ছে, থাইরয়েড বড় হয় ও ফুলে ওঠে যখন, তখন কি হয়, অক্ষিগোলক যে আছে, চোখগুলো আছে, মনে হচ্ছে বাইরের দিকে চলে আসছে, একদম ঠেলে বাইরের দিকে চলে আসছে, তখন সেটাকে আমরা বলি কি, গ্রেভস বর্ণিত রোগের লক্ষণ। এরপরে এছাড়াও এই রোগের লক্ষণে কি হয়, খিটখিটে মেজাজ সৃষ্টি হয়, বিএমআর হৃদস্পন্দনও বৃদ্ধি পায়। এরপরে আছে ডায়াবেটিস মেলিটাস। এটা মনে রাখবে, ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিটাস কিন্তু দুটো আলাদা কারণের জন্য হয়। ইনসিপিটাস কিসের জন্য ছিল, এডিএইচের কম ক্ষরণে। আর ডায়াবেটিস মেলিটাস কিসের জন্য, যখন ইনসুলিনের প্রভাব হয়, অর্থাৎ ইনসুলিনের যদি কম ক্ষরণ হয়। এবার শিশু ও বয়ঃসন্ধিকালীন ছেলেমেয়েদের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অগ্ন্যাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ছিল, সেখানে যে বিটা কোষ, সেটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কি হয়, টাইপ 1 ডায়াবেটিক্সটা হয়। সেই টাইপ 1 ডায়াবেটিক্সের আরেকটা নাম আছে কি, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, যেটাকে সংক্ষেপে আমরা বলি কি, IDDM, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। আবার এটি কিন্তু শিশুদের বা বয়ঃসন্ধিকালে হয়, কখন না, যখন অগ্ন্যাশয়ে ল্যাঙ্গারহ্যান্সের যে বিটা কোষ সেটা ক্ষতিগ্রস্ত হয়। আবার আর এক ধরনের টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস হয়, সেটা কি, প্রাপ্তবয়স্কদের যখন কলা কোষের যে ইনসুলিন আছে, পর্দা মানে কোষের যে পর্দা আছে, সেই পর্দায় যে ইনসুলিন, সেই ইনসুলিন কি হয়, ঠিকমতো কাজ করছে না, তখন সেটাকে বলি কি, টাইপ 2 ডায়াবেটিক্স, যেটা আর একটা নাম আছে কি, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। এই দুটো জিনিস মনে রাখবে, একটা টাইপ 2, একটা টাইপ 1। টাইপ 1 হচ্ছে যেটা ইনসুলিন নির্ভর, আর টাইপ 2 হচ্ছে ইনসুলিন অনির্ভর। এখানে ইনসুলিন তৈরি তো হচ্ছে, কিন্তু কি হয়, কোষের যে ইনসুলিন গ্রাহক আছে, সেটা কাজ করছে না, সেই জন্য এটাকে বলছেন ইনসুলিন অনির্ভর। এবার এই যে ইনসুলিন ডিপেন্ডেন্ট আর ইনসুলিন নন ডিপেন্ডেন্ট, এদের লক্ষণ কি, রক্তে যখন গ্লুকোজের পরিমাণ 130 মিলিগ্রাম হবে প্রতি 100 ml রক্তে,
গ্লুকোজের পরিমাণ কত হবে 130 মিলিগ্রাম। এবং মূত্রে যখন গ্লুকোজের নির্গমন বা হয়, গ্লুকোজের নির্গমনকে কিন্তু আমরা বলি কি গ্লুকোসুরিয়া। মূত্র যখন আমরা পরীক্ষা করবে, টেস্ট করবে, ইউরিন টেস্ট, তখন যখন গ্লুকোজ পাওয়া যাবে তখন সেটাকে আমরা বলি কি গ্লুকোসুরিয়া। তো যখন গ্লুকোসুরিয়া হবে আর রক্তে হচ্ছে গ্লুকোজের পরিমাণ 130 মিলিগ্রাম হবে, তখন সেটাকে বলবো কি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক মেলিটাস। আর একটা হচ্ছে ইনসুলিন অনির্ভর কাকে বলছি, যখন রেটিনা ক্ষতিগ্রস্ত হবে। রেটিনা মানে চোখের মধ্যে যে থাকে রেটিনা, সেই রেটিনা যখন ক্ষতিগ্রস্ত হবে যার ফলে অন্ধত্ব দেখা যাবে, তখন সেটাকে বলি কি নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। এছাড়াও কী হবে, বৃক্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। আর একটা হচ্ছে কি করোনারি হার্ট ডিজিজ দেখা যেতে পারে। এই হচ্ছে ডায়াবেটিক্স যে নন ডিপেন্ডেন্ট ইনসুলিন তার লক্ষণ। আজকে এই পর্যন্তই থাকবে। যদি তোমাদের লেকচারগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, কোনো যদি প্রশ্ন থাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।